নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে পানীয় জলের অপচয়। ট্যাপ কল থেকে অনবরত জল পড়ে সেই জল রাস্তায় জমে কার্যত বর্ষা স্মৃতি রোমন্থন করাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশায় দিন গুনছেন এলাকাবাসীরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে রাজ্যের হেলথ সেক্রেটারি মৌমিতা গোদারা বসু। এদিন তিনি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সেগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেন। ডিসেম্বরে যেন বর্ষা স্মৃতি। জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডে পানীয় জলের অপচয়। দ্রুত সমাধানের দাবি স্থানীয় বাসিন্দাদের। জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকায় পানীয় জলের অপচয় নিয়ে সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় থাকা একটি পুরসভার ট্যাপ কল থেকে অনবরত জল পড়ে রাস্তায় জমে থাকছে। বর্ষাকাল না হলেও ডিসেম্বর মাসে যেন বর্ষা স্মৃতি ফিরে আসছে বলেই অভিযোগ বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, এই সমস্যা নতুন নয়, দীর্ঘ 5 থেকে 6 মাস ধরে একই পরিস্থিতি চলছে। ট্যাপ কল থেকে নিরবচ্ছিন্নভাবে পড়া জল রাস্তায় গড়িয়ে পড়ে জল জমে থাকায় সাধারণ মানুষের চলাফেরাতেও ব্যাঘাত ঘটছে। পাশাপাশি মূল্যবান পানীয় জল অবিরাম নষ্ট হচ্ছে। এলাকায় একাধিক পরিবার রয়েছেন যারা পুরসভার এই ট্যাপ কলের উপর নির্ভর করেই প্রতিদিনের পানীয় জল সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দা গৌরনাগ জানান, আমরা নিয়মিত এখান থেকেই জল নিই, কিন্তু গত 6 মাস ধরে জল এভাবে রাস্তায় নষ্ট হচ্ছে। এর আগে পুরসভার পক্ষ থেকে ঠিক করা হয়েছিল, কিন্তু আবার খারাপ হয়ে গেছে। স্থায়ী সমাধান খুব দরকার। আরেক বাসিন্দা তপন ঘোষের মতে, সমস্যার মূল কারণ মাটির নিচে পাইপ ফেটে যাওয়া হতে পারে। তিনি বলেন, যদি দ্রুত মেরামত করা হয় তাহলে সকলেরই উপকার হবে। অন্যদিকে মীনা ঘোষ জানান, এই কলটি বহু পরিবারের পানীয় জলের ভরসা, কিন্তু স্টপকক বা জলের কলটি মাঝে মধ্যেই ভেঙে যাচ্ছে, ফলে রাস্তায় জল দাঁড়িয়ে থাকছে। এর স্থায়ী সমাধান জরুরি। স্থানীয়দের অভিযোগ, পুরসভার পক্ষ থেকে একাধিকবার ট্যাপ কলে স্টপকক ঠিক করা হলেও রাতের অন্ধকারে কেউ বা কারা তা ভেঙে দিচ্ছে, ফলে সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। এই বিষয়ে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান, রাতের অন্ধকারে কেউ বা কারা বারবার কলটি ভেঙে দিচ্ছে, আর এর ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি পুরসভাকে জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। এই সমস্যা মাঝে মাঝে কলটা ভেঙে যায়। স্টপ ককটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি জানো সেটা তো বলতে পারতেছি না। দেখা যাচ্ছে জল তো রাস্তার মধ্যে এসে যাচ্ছে। ওই নিচে পাইপ ফাইটে গেছে হয়তো, ওই কারণে। এদিকে তো গাড়ি ঘোড়া যায়, সে তো ভিজে ঠিজে যায়, সবাই জলে ছিটায়। রাস্তাটা ঠিক করে দেখ। 20 নম্বর ওয়ার্ড বামনপাড়া। সমস্যা এটা এই জলের থেকে মনে হয় এটা জল জমে, পাইপ তো লিক হতে পারে। কতদিন থেকে সমস্যা? 5 মাস হবে। আচ্ছা, সেটা আমি বলতে পারবো। ওই গাড়ি বেরিয়ে যাচ্ছে, মেন হচ্ছে জলটা জমে থাকে না, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। ভালো হলে ভালো হয়, তাই না? ভালো হলে ভালো। কি নাম বললেন আপনার? আমার নাম তপন ঘোষ। কি হয়েছে, কবে থেকে সমস্যা? এই প্রায় 6 মাস হয়ে গেল। এটা ভেঙে গিয়েছিলো, তো ভাঙার পরে তো রাস্তাটাও বরবাদ হয়ে গেল একদম। ওই জল অনবরত পড়ছিল, তারপরে এটা লাগাইছে, এটাও লিক করে রাস্তাটা শেষ হয়ে গেছে। মাঝখানে ওই জায়গাটা আমি কেটে দিয়েছিলাম, যে জলটা যাতে চলে যায়, কিন্তু ওই যে জল লিক করে তারপরে এই যে একটা ঢালটা ঠিক নাই, এই যে জলটা ওভার হয়ে রাস্তায় চলে আসে। কত নম্বর ওয়ার্ড পড়ছে এটা? 20 নম্বর ওয়ার্ড, এই কি পাড়া এটা? বামনপাড়া। এখানে ওয়ার্ডের যে কাউন্সিলর আছে বলেছেন নাকি, ওনাকে জানিয়েছে? এমনি তো দেখে আসা যাওয়ার পথে পাল্টাইলেও ঠিক থাকে না এটা। আচ্ছা, কতদিন বললেন সমস্যা হচ্ছে এটা? মিনিমাম 6 মাস। ভ্যান চালকের তৎপরতায় রক্ষা পেল একটি অসুস্থ পেঁচা। ঘটনাটি জলপাইগুড়িতে ভ্যান চালকের তৎপরতায় রক্ষা পেল একটি পেঁচা। রবিবার সকালে জলপাইগুড়ি জেলা পরিষদের উল্টো দিকে একটি ওষুধের দোকানের পাশে একটি বড় আকৃতির পেঁচা ড্রেনে পড়েছিল। সেই পেঁচাটিকে এলাকার কিছু মানুষ ও স্থানীয় ভ্যান চালকরা উদ্ধার করে। এরপর পরিবেশ প্রেমিক কৃষ্ণায়ন দাশগুপ্ত এই খবর পেয়ে সাথে সাথে ছুটে এসে সেই পেঁচাটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা বলেন। পেঁচাটিকে দেখে এলাকায় ভিড় জমে যায়। জানা গেছে, পেঁচাটি হাই কারেন্টের ভোল্টেজের শক খেয়ে পায়ে চোট লেগে আহত হয়।
আপাতত পেঁচাটিকে প্রাথমিক চিকিৎসা শুরু করে দিয়েছে সেই পরিবেশ প্রেমিক কৃষ্ণায়ন দাশগুপ্ত। ওটা ড্রেনে পড়েছিল তো ওইখান থেকে, তারপর দেখতে উঠে বুদ্ধি নেই, তখন ধরে নিচে ধরে নামে ওঠাইতে হইলো, যেখানে নালের জিপটা নষ্ট হয়ে যাবে, মারা যাবে, ওই জন্য ওঠাই দিলাম। কাউকে ফোন করেছেন? না না, ফোন করে নেই, তোমাকে বোধহয় ভাইটা বোধহয় কাকে যেন ফোন করেছে, কেবল লাইনকে কাকে যেন, উনি বললো যে আমি পাঠাই দিচ্ছিল। এখন পরিস্থিতি কি? পরিস্থিতি ওর একটা পা তো একদম ইনজুরি হয়েছে ওর। বড় দর আসলে ভালো হইতো, বড় তো নিয়ে এখন বন দপ্তর থেকে সুবিধা একটাই ছিল যে যদি ভালো করতো। যদি ভালো হইতো যদি জিনিসটা। আপনি কি করেন? আমি ভ্যান চালাই। এই যে আজকে একটা প্যাঁচা উদ্ধার করলেন কোথার থেকে? এটাই জেলা পরিষদের সামনে এই জলপাইগুড়ি মেডিকেল যে ওষুধের দোকানটি রয়েছে, এটা সম্ভবত এখানে এই যে হাই টেনশন লাইনের যে ইলেকট্রিক মানে ইয়েও রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, সম্ভবত শখে পড়েছে, পা ইনজিওর্ড রয়েছে, তো এটা বন দপ্তরের হাতে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। কি মনে হয় আপনার দেখে? বাঁচবে অবশ্যই, কিন্তু এবার বন দপ্তরের চিকিৎসার ফলে এটা যতটা তাড়াতাড়ি সুস্থ হয় সম্ভবত এটাকে ওই ওদের যে রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে সেখানে এটাকে পাঠিয়ে চিকিৎসা করা হবে। আপনার নাম? আমার নাম কৃষ্ণায়ন দাশগুপ্ত, অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন। জেলা কনফারেন্স আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি ইরিগেশন দপ্তরের সামনে। আলোচ্য বিষয় ছিল সরকারি কাজের গতি আরও কিভাবে এগিয়ে নেওয়া যায়। প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার ইরিগেশন কনফারেন্স রুমে। মূলত এটি জলপাইগুড়ি জেলাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হলো। এরপর রাজ্য পর্যায়ে তাদের কনফারেন্স অনুষ্ঠিত হবে। সরকারি কাজের গতিকে আরও কিভাবে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে যেমন আলোচনা হয়, তেমন ইঞ্জিনিয়ারদের তাদের কাজের বাইরেও বিভিন্ন প্রশাসনিক কাজ করতে হয়, সেটি যাতে না হয় তা নিয়েও এখানে আলোচনা হয়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে কয়েক শতাধিক ইঞ্জিনিয়ার আজ এই সভাতে উপস্থিত হয়েছিলেন। আজকে আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট কনফারেন্স, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কনফারেন্স। আমরা প্রত্যেক জেলায় ডিস্ট্রিক্ট কনফারেন্স চলছে, তারপর আমাদের স্টেট কনফারেন্স হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে ডিসকাশন, তার সাথে গভর্নমেন্টের যে কাজগুলো চলছে সেগুলো কিভাবে ত্বরান্বিত করা যায়, কিভাবে আগিয়ে নেওয়া যায়। আপনি জানেন আমাদের এখানে মাননীয় বিধায়ক খগেশ্বর রায় মহাশয় এসেছিলেন, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিরুপম মুস্তাফি এসেছিলেন, তারও বক্তব্য এখানে ছিল। এবং আমাদের সদস্যদের বিভিন্ন সমস্যা, বন্যার একটা মেজর ইস্যু এখানে তৈরি হয়েছিল, সেখানে নিয়ে একটা সমস্যা সদস্যদের মধ্যে হয়েছে। তারা অক্লান্ত পরিশ্রম করে বন্যার পরিস্থিতিটাকে জয় লাভ করেছে এবং আগামীতে যাতে এই রকমের সিচুয়েশন তৈরি না হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সমন্বয় রেখে কাজগুলো করা এবং আমাদের দাবিগুলো যাতে আদায় হয় তার জন্য যা যা করণীয় সেটা আমাদের এখানে ডিসকাশন হয়েছে। বর্তমানে যে আপনাদের ইঞ্জিনিয়ারদের কি সমস্যার সম্মুখীন? আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মূলত সমস্যা হচ্ছে আপনার ধরেন এখনকার যে কাজগুলো চলছে সে কাজগুলোর মধ্যে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং কাজের বাইরেও অনেক কাজ এক্সট্রা করতে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, এবং সেইটাই সব প্রশাসনকে জানানো যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যেই যত যুক্ত রাখা যায় তাহলে কাজের গতি এবং কাজের গুণমানটাও সঠিক থাকে। এই ডিসকাশনটা আমাদের এখানে উঠে এসছে আজকে বক্তব্যের মধ্যে, যে ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে রাখাটা বেশি বাঞ্ছনীয়। এটাও আমাদের আজকে বিষয়। আপনার নাম আগে পরিচয়? অসীম মজুমদার, ওজিএস, নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের হেলথ স্পেশাল সেক্রেটারি মৌমিতা গোদারা বসু। এদিন হাসপাতাল চত্বরে পৌঁছেই আইটি বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। প্রতিটি বিভাগের কাজ কতদূর এগিয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কিভাবে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সেই বিষয়গুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও এদিন হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সেই সমস্যাগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি। তবে সংবাদ মাধ্যমে তিনি কোনো মন্তব্য করতে চাননি, যদিও তার এই পরিদর্শন নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়েও তাকে জানানো হয়েছে। ক্যান্সার ব্লক নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। একটা ডিপার্টমেন্ট থাকলে ডিপার্টমেন্টে একটা সেট আপ থাকতে হয়। সেই সেট আপটা হচ্ছে যে একজন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবে, তার জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবে, তার নিচে ফিল্ড ডিউটি করবার জন্য যারা ওয়ার্ডের মধ্যে ডিউটি করবে তার জন্য আরএমও থাকতে হয়, রেসিডেন্সিয়াল ডক্টরস থাকতে হয়। তো সেটা যদি পুরো সাইকেলটা যদি কমপ্লিট না হয় তাহলে কি করে সম্ভব? রাজ্যের বিরোধী দলনেতা এবং দার্জিলিংয়ের সাংসদের তোপের পর পুলিশের অভিযান। ধরা পড়েছে একের পর এক বেআইনিভাবে বালিপাথর বোঝাই ট্রাক। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের নদী থেকে বালি পাথরের চোরা কারবার নিয়ে সরব হয়েছিলেন।
অপরদিকে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত সম্প্রতি মাটিগাড়ার বালাসন নদী এলাকা পরিদর্শনে গিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, বালি পাথরের কালো কারবার বন্ধ না হলে তিনি পথে নামবেন, প্রয়োজনে বালি পাথর বোঝাই গাড়িগুলিতে আগুন ধরিয়ে দেবেন। এরপরেই নড়ে চড়ে বসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। দার্জিলিংয়ের সাংসদের ওই হুমকির পরের দিন ডিটেকটিভ ডিপার্টমেন্টের পুলিশের অভিযানে ধরা পড়ে বেশ কিছু বেআইনি বালি পাথর পরিবহনের গাড়ি। এদিকে বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশও বেআইনি বালি পরিবহনের অভিযোগে গাড়ি আটক করে। তার 24 ঘন্টা যেতে না যেতেই আবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা পুলিশের অভিযান। টানা অভিযানে আটক বালি পাথর বোঝাই 7টি ট্রাক ও ডাম্পার। এই ঘটনায় গ্রেপ্তার 4, পলাতক 3। ধৃতদের নাম প্রীতম মাঝি, দীপক মাঝি, নবদ্বীপ বর্মন এবং চিরঞ্জিত দাস। এরা প্রত্যেকেই গাড়ির চালক। মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে বালাসন নদী থেকে বালি পাথর পরিবহন করা হচ্ছিল ওই ট্রাকগুলিতে। তল্লাশি চালানোর সময় ওই ট্রাকের চালকেরা বালি পাথরের কোনো রাজস্বের নথি দেখাতে পারেনি। সেই কারণেই ট্রাকগুলি আটক করা হয় এবং চালকদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ। এই চক্রে কারা কারা জড়িত তাদের খোঁজে চলছে তল্লাশি। না কলম আমার কাছে নাই, পরে স্টার্ট ধরে। সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে আগামী 15ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেবেন তারা। মূলত কুম্ভকার সমিতির বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এই ডেপুটেশন জেলাশাসকের হাতে দেবেন। মূল দাবি হলো, কুম্ভকারদের জন্য উন্নয়ন বোর্ড গঠন করতে হবে, নিশ্চিন্তীদের জন্য মাটির ব্যবস্থা করতে হবে, অসুস্থ অবসরপ্রাপ্ত কুম্ভকারের মাসিক ভাতা ন্যূনতম 5,000 টাকা প্রদান করতে হবে। পাশাপাশি ওবিসি এ সার্টিফিকেটের সরলীকরণ ও দ্রুততার সাথে প্রদান করতে হবে। এই কথা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে আমাদের 36টা দাবি রয়েছে। তার মধ্যে আমরা ডিএম এর মাধ্যমে 4টা বিন্দুর উপর আমরা দাবি রেখেছি। সেই 4টা বিন্দুতেই আমরা সোমবার দিন আমরা ডেপুটেশনটা দিতে যাব। মূলত কয়েকটি মানে মেন যে দাবিগুলো, হ্যাঁ, মেন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো হলো আমাদের কুম্ভকারদের আপনার ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করতে হবে এবং আপনার হলো মাটির যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে হবে। আর আপনার অসুস্থ যারা বার্ধক্য হয়ে যাচ্ছে, কাজ করতে করতে পঙ্গু হয়ে যাচ্ছে, তাদের একটা পেনশনের ব্যবস্থা করতে হবে। আর এই যে ওবিসি যেটা আছে সেটা সরলীকরণ করতে হবে। এই 4টা বিন্দুর উপরে আমরা গণডেপুটেশনটা দিতে যাব। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিটি জেলায় জেলায় একই দিনে একই সময়ে। শিলিগুড়িতে প্রোগ্রামটা কি হবে? শিলিগুড়িতে প্রোগ্রামটা হবে শিলিগুড়ি পাল ভবন কুমারটুলি থেকে আমাদের র্যালিটা বেরোবে। র্যালিটা বেরিয়ে আমরা মিছিল করে এসডিও অফিসের সামনে যাব। এসডিওর মাধ্যমে আমরা ডিএমকে আমরা এই গণডেপুটেশনটা পৌঁছাবো। কলকাতার ইডেনের মাঠের ঘাস দিয়ে জলপাইগুড়ি মাঠে তৈরি হচ্ছে টার্ফ পিচ। কাজ প্রায় শেষ, অপেক্ষা সেই পিচে খেলার। জলপাইগুড়িতে ফের তৈরি হচ্ছে টার্ফ পিচ। প্রতি বছরই জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বড় বড় মাপের ক্রিকেট খেলার জন্য এই পিচ তৈরি করা হয়। এই বছরও সেই পিচের কাজ করেছে তারা। পিচটি তৈরি হচ্ছে জেওয়াইএমএ ক্লাব ময়দানে। কাজ প্রায় শেষ। ইডেনের ঘাস এনে পিচের ওপর সেই ঘাস বসানোর কাজ শুরু হয়েছে। যারা এই পিচটি তৈরি করেন তারা বলেন, বেশ কয়েকদিন সময় ধরে এই পিচ তৈরি করতে হয়। পিচের নিচে বিভিন্ন মাটিসহ বিভিন্ন কাজ করার পর এখন ইডেন থেকে ঘাস এনে সেই ঘাস দিয়ে পিচ তৈরি হচ্ছে। এই পিচেই বড় ধরনের সুপার লিগ থেকে ফার্স্ট ডিভিশন খেলাগুলো এই মাঠেই অনুষ্ঠিত হবে। আমাদের ট্রাপ পিচে যে এখানে শুরু হচ্ছে জেওয়াইএমএ মাঠে, এখানে ট্রাপ পিচটা আমাদের সময় আর 1 মাস লাগবে। এই ঘাসটা আমরা লাগাবো, ঘাসটা লাগানোর যেটুকু সময় লাগে ওইটুকুর মধ্যেই আমরা শুধু অপেক্ষায় আছি। এখন কি এখন আমরা রোল দিচ্ছি। হ্যাঁ, রোলটা দেওয়ার পরই আমরা গতকাল আমরা এখানে লোকজন নিয়ে ঘাসটা লাগার চেষ্টা করব। ঘাসটা লাগানোর পরে আমরা এখানে দেখব যে কতদিন এখানে ঘাসটা উঠতে সময় লাগে। এই সময়টুকুর অপেক্ষায় আমরা আছি। এই ঘাস লাগা হলেই আমরা দেখব পিচটা যে আমাদের খেলা কত দূর কীভাবে আসে না আসে দেখব, যে কতদিন পর খেলা কিনা।
খেলা আমরা ধরে রাখছি যে জানুয়ারির প্রথম দিকে আমরা শুরু করতে পারবো, এইটুকু আমরা আশা করতে পারি। প্রতি মাসে কি কয় মাস চলবে? আমাদের এইখানে চলবে তো 3 মাস কন্টিনিউ খেলা চলবে। আমাদের লিগ খেলাগুলো আছে, সিআইবির খেলাগুলো হয় ডিস্ট্রিক্টের, যেরকম মেদিনীপুর, হুগলি, ওয়েস্ট দিনাজপুর, কুচবিহার সমস্ত ডিস্ট্রিক্টের এখানে খেলাগুলো হয়। সেই খেলাগুলো যাতে আমরা চালাতে পারি সুস্থ অবস্থায়, সেজন্য আমরা খুব এখানকার পিচ নিয়ে খুব আমরা লাগাচ্ছি যে অতি ইডেনের ঘাস কি আনেন? আমরা ইডেনে ঘাস নিয়ে আসছি। ইডেনের ঘাসটা প্রতি বছর নিয়ে আসা হয়, এবারও আমরা নিয়ে আসছি। সেটা আমরা গতকাল আমরা ঘাসটা এখানে রোপণ শুরু করব। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ম্যারাথন দৌড়ের আয়োজন জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া ইভেন্টের অংশ হিসেবে জলপাইগুড়ি পুলিশ সমস্ত পুলিশ কর্মীদের নিয়ে 10 কিলোমিটার দৌড়ের আয়োজন করেছে। ফিটকপ যোগদানের জন্য সমস্ত পদের প্রায় 500 পুলিশ অংশগ্রহণ করেছিল। আজ সকালে এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। 2026 শিক্ষাবর্ষে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বুয়ালমারি জুনিয়র গার্লস হাই স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। এই বিদ্যালয়ে 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় দক্ষ করে তুলতে কম্পিউটার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয়ে থাকা 10টি কম্পিউটারের মাধ্যমে ছাত্রীদের পৃথকভাবে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে 3 জন স্থায়ী শিক্ষিকা ও 1 জন কম্পিউটার শিক্ষিকা নিয়মিত পাঠদান করছেন। ছাত্রী সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও শিক্ষার মান উন্নয়নে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষিকারা। নতুন শিক্ষাবর্ষে আরও বেশি ছাত্রী ভর্তি হয়ে বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করছে স্কুল কর্তৃপক্ষ। এটা খুবই আমার জন্য সৌভাগ্যের এবং খুব গর্বের যে আমাদের স্কুল থেকে 3 জন আমরা যারা টিচার তারা একেবারে সব পার্মানেন্ট এবং এই স্কুলে এসছি। আমরা চাইবো যে স্কুলটা আরও দিন দিন উন্নত হোক, আরও বড় হোক, আর আমরা যাতে শিক্ষা দিয়ে এখান থেকে ভালো স্টুডেন্ট বার করে নিয়ে যেতে পারি যারা পরবর্তীকালে ভবিষ্যতে নিজেদের নাম সুনাম গড়ে তুলুক, এটাই আমাদের কাম্য। দ্বিবার্ষিক জেলা সম্মেলন জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারীদের 67তম জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি কর্মচারী ভবনে। মূলত কর্মচারীদের দাবি দাওয়া নিয়েই এই সম্মেলন, যার মধ্যে রয়েছে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ বন্ধ আছে, স্বচ্ছতার সাথে কর্মী নিয়োগ করা এবং কর্মী নিয়োগ স্থায়ীভাবে হওয়া। এছাড়াও আরও বিভিন্ন দাবি নিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগে একটি মিছিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তারপর অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন। সংগঠনের পতাকা উত্তোলনের পর শুরু হয় সেটেলমেন্ট কর্মচারীদের মূল আলোচ্য বিষয়, যার মধ্যে কর্মচারীদের স্থায়ী নিয়োগ এছাড়াও তাদের আভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। আমরা জানি হেলথ স্কিম নিয়ে আমাদের একটা দাবি আছে জলপাইগুড়ি জেলাতে। হেলথ স্কিমের সব নার্সিংহোমগুলো যুক্ত নয়, মাত্র জলপাইগুড়ি জেলা শহরে একটি নার্সিংহোম যুক্ত। আমরা চাইছি জেলার সব নার্সিংহোমগুলোকে এর সঙ্গে যুক্ত করা হোক। এবং আমরা জানি স্বাস্থ্যসাথীতে 5 লাখ টাকা ক্যাশলেসে যেমন আছে, আমরাও দাবি করছি আমাদের স্বাস্থ্য বিমা যেটা আছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, সেটার ঊর্ধ্বসীমা ক্যাশলেসে 5 লাখ করা হোক। এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের যারা আছে সমকাজী সমবেতন, যেটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, এবং সেই দাবিটাও আমরা করছি। এবং দাবি করছি যে নতুন শ্রমিক শ্রেণীর উপরে যে সবচেয়ে বড় আঘাত নতুন শ্রমকোড, সেই শ্রমকোডটা যাতে অবিলম্বে বাতিল করা হয়।
মানে এর মধ্যে দিয়ে শ্রমিকের হাতকে কেটে আমাদের যারা পুঁজিপতি আছে তাদের হাতকে শক্ত করার একটা কাজ চলছে। এই দাবিগুলোই মূলত আমাদের দাবি এবং আমাদের কর্মচারীদের সবচেয়ে বেশি হচ্ছে পেনশনার যারা আছেন তাদেরও একটা এসে যে আমাদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণটা দিন দিন বেড়ে চলেছে এবং আমরা দেখতে পেলাম সুপ্রিম কোর্টের আদেশ থাকা সত্ত্বেও মানে 50% পরবর্তীতে 25% বকেয়া দিয়ে দেওয়ার কথা সেখানে বলেছিল, সেটা না দিয়ে বরঞ্চ কোর্টেই কেসটা তিনি টেনে যাচ্ছেন। আমাদের পয়সা, জনগণের পয়সা দিয়ে আমাদের দিয়ে না দেওয়ার জন্য সরকার লাগাতার এই কাজগুলো করে যাচ্ছে। যে টাকা উনি খরচা করেছেন ডিএকে আটকানোর জন্য সে পয়সা আমরা মনে করি অনেক অংশ দিয়ে তিনি প্রদান করতে পারতেন এবং সরকারের মানসিকতা এখান থেকে পরিষ্কার আমাদের কাছে। এবং আমাদের এই দাবিটা নিয়েও আন্দোলন শুধু কোর্টে নয়, আমাদের রাস্তায় এই আন্দোলন জারি থাকবে, এটুকুই। রাজ্যস্তরীয় বার্ষিক আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যস্তরীয় বার্ষিক আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান 2025-26 13 ও 14 ডিসেম্বর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আদিবাসী সমাজের উপস্থিতি ও তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগে পড়লেও চমক ধানে প্রচুর ফলন। বিঘাতে প্রায় 15 থেকে 16 মণ ফলন এসেছে এই উন্নত প্রজাতির উচ্চ ফলনশীল চমক ধানে। সেরকমটাই জানালেন হেমাদুনী রায় নামে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের চাষি। তিনি বলেন, এবছর অন্যান্য ধানের চাইতে চমক ধানের ফলন বেশি রয়েছে। তিনি আরও বলেন, বিঘাতে প্রায় 15 থেকে 16 মণ ধান ফলবে। তাই অন্যান্য ধান চাষ করেও যখন প্রাকৃতিক দুর্যোগের জন্য চাষিরা ভালো ফলন পেলেন না, কিন্তু অন্যদিকে চমক ধানে যথেষ্ট ফলন পেয়ে খুশি চাষিরা। ভালো হচ্ছে তো। আচ্ছা, কি ধান এটা? যেটা ধান আমরা কি ধান। হ্যাঁ, চমক। চমক ধান। হ্যাঁ। ফলন কেমন হয়েছে? ফলনটা তো ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। বিঘাতে কেমন আসতে পারে বলতে পারবেন? হ্যাঁ, বিঘাতে কতলা আইছে এলা? 15-16 মণ। হ্যাঁ, উন্নত হবে তো। হবে না? এই যে বৃষ্টি হলো, ঝড় হলো আগে কিছুদিন আগে, তাতে কি এটা ক্ষতি হয়েছে না হয় নাই? এটা ক্ষতি হয়েছে, অল্প জায়গা ক্ষতি হয়েছে। যা হয়েছে? অল্প জায়গা হয়েছে। তার সত্ত্বেও ধান ভালো হয়েছে না? হ্যাঁ, তাও ধান ভালো হয়েছে। আচ্ছা, অল্প জায়গা ভালো ক্ষতি হয়েছে, বেশি ক্ষতি হয়নি। অল্প ক্ষতি হয়েছে। এই ধানগুলো এখন কোথায় নিচ্ছেন? ওই ধানগুলো যারা মালিকের বাড়ি, যার ধান করছি তার বাড়িতে নেবেন? বাড়িতে। এটা কি মেশিনে টাঙানো হবে না এমনি? মেশিনে টাঙানো। মেশিনে টাঙানো। কি নাম কাকি আপনার? কি নাম আপনার? হেমাদুনী রায়। হেমাদুনী না? এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হলদিবাড়িতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। হলদিবাড়ি থানার পুলিশ এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল হলদিবাড়ি নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা বলে জানা যায়। তবে তিনি কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং তার উদ্দেশ্যই বা কী ছিল তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে হলদিবাড়ি থানার পুলিশ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার।
জলপাইগুড়ি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে পানীয় জলের অপচয়। ট্যাপ কল থেকে অনবরত জল পড়ে সেই জল রাস্তায় জমে কার্যত বর্ষা স্মৃতি রোমন্থন করাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। দ্রুত সমাধানের আশায় দিন গুনছেন এলাকাবাসীরা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে রাজ্যের হেলথ সেক্রেটারি মৌমিতা গোদারা বসু। এদিন তিনি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সেগুলি দ্রুত সমাধানের নির্দেশ দেন। উত্তরে পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।